কিভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে? এটি তো একটি স্বাধীন দেশ। আমাদের বিজিবি যারা আছে তারা কি ওই পারে গিয়ে এগুলা করে? কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সম্মান দেখাই। সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে। আমরা 53 বছর পাইনি, আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের উপরে ছিল, আমরা এর ছায়া আর দেখতে চাই না। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন, আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে। আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকব, সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে লালমনিরহাট জেলা জামাতের উদ্যোগে যে জামাতে ইসলামের বিশাল জনসভা হয়েছে, সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ভারতকে নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছে। সেই বক্তব্য আপনাদের শুনাইছি। আমিরে জামাত বলেছে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারা যদি আমাদের শান্তিতে থাকতে না দেয় তাদেরকেও আমরা শান্তিতে থাকতে দেব না। তো এদিকে আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু ভারতের সাথে সেই যুদ্ধে লেগে গেছে। মানে ট্রান্সশিপমেন্ট সব কিছু বন্ধ করে দিয়েছে। ওর আগে দিয়েছিল, এরপর বাংলাদেশ সেটা বন্ধ করে দিয়েছে এবং তার বিকল্প চালু করেছে। মানে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাংলাদেশের মালামাল বিমানে করে, মানে ভারতের বিমানবন্দর দিয়ে বিমানে করে অন্যান্য দেশে যেত, সেটা ভারত বন্ধ করে দিয়েছে সুবিধাটা। তো এখন বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ এখন তাদের যেগুলো পুরাতন এয়ারপোর্ট ছিল সবগুলো এয়ারপোর্ট এখন চালু করতেছে, কাজ শুরু করতেছে। এখন বাংলাদেশ নিজেরাই নিজের দেশ থেকে সব কিছু মালামাল বিদেশে যাবে, যেগুলো আকাশপথে যায়। মানে আপনারা জানেন যে আকাশপথে এবং স্থলপথে বেশিরভাগ জিনিসপত্র বিদেশে যায়, যেগুলো ভ্যারি কম, অল্প জিনিস দামে বেশি, সেগুলো হচ্ছে বিমানে যায়। তো এই সুবিধাগুলো বাংলাদেশ সরকার কিন্তু নিয়েছে। এই দিকে ভারতের অবস্থা খারাপ, ঘুম হারাম। আর কলকাতার এক সাইডের ব্যবসা তো শেষ, যেগুলো বাংলাদেশ দিয়ে চলতো, এটা আপনারা সবাই দেখেছেন। শুধু এদিক দিয়ে না, রাজনৈতিক দিক দিয়ে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে অতি দ্রুত সঠিক তদন্ত করে কঠিন বিচার হবে, মানে 57 জন সেনা কর্মকর্তাদের যারা হত্যা করেছে। তো এখানেও কিন্তু ফেঁসে যাবে ভারত। তো দর্শক, আমিরে জামাত যখন এই বিষয় নিয়ে কথা বলেছেন লালমনিরহাটে, তখন রাতের বেলা সৈয়দ মাসুক ভাই তার KTV 24 চ্যানেলে এই বিষয় নিয়ে একটা টক শোর আয়োজন করেছে। তো এই টক শোতে এমন কিছু কথা উঠে এসেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা টক শোর ভিডিওটা আগে দেখে আসি। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে বাংলাদেশের একটি রাজনৈতিক মঞ্চে উনি তার রাজনৈতিক বক্তব্যের ভিতরে বলেছেন, ভারত যদি বাংলাদেশকে অশান্ত করতে চায় তাহলে ভারত নিজেই অশান্ত থাকবে এবং সেই কারণে ভারতকেই বুঝে শুনে বাংলাদেশের সাথে বিহেভিয়ার করতে হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন মেজর ইমরান? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবার এরকম একটা কথা বলেছিলেন, উনি শপথ নেওয়ার আগে প্যারিস থেকে রওনা দেওয়ার সময় বলেছিলেন ভারতীয় একটা মিডিয়া সাক্ষাৎকারে, ভারত যদি বাংলাদেশের দিকে তাকা তাহলে বাংলাদেশ ভারতের 7 সিস্টারকে অশান্ত রাখবে বা 7 সিস্টারে অশান্তি তৈরি হবে। তো আজকে জামাতের আমির জনসভায় এই কথাটি উনি বলেছেন। তো এই জন্য আমি মেজর ইমরানকে বলবো যে আপনি কিভাবে দেখছেন জামাতের আমিরের এই বক্তব্যটা? বিষয়টি অত্যন্ত মানে স্পষ্ট। জামাতের অবস্থান, জামাতের আমিরের কথা মানে জামাতের অবস্থান, অর্থাৎ যেটা চিফ আমাদের অ্যাডভাইজার বলেছে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে NDTV কে, আমার যতটুকু মনে করে NDTV কে সাক্ষাৎকারটা উনি দিয়েছিল যে বাংলাদেশ যদি আপনার স্থিতিশীল না থাকে, অর্থাৎ বাংলাদেশ যদি আনস্টেবল হয়, আলটিমেটলি ভারতও এটার আনস্টেবল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ভারতের 7টি রাজ্য এখানে আছে এবং বার্মাও আছে। এটা উনি বলেছিল অত্যন্ত প্রজ্ঞার সহিত ভদ্র ভাষায়, যেটা একটা সতর্ক বার্তা ছিল, যে একটা মেসেজ ছিল, মেসেজটা অত্যন্ত স্ট্রং ছিল। বাট ডক্টর ইউনূস সবসময় প্রজ্ঞা নিয়ে কথা বলে এবং অত্যন্ত
ভদ্র জনোচিত ভাবে কথা বলে, কারণ উনি তো অত্যন্ত মেধাবী মানুষ এবং প্রজ্ঞাবান মানুষ, আর একজন অনেক বয়স্ক মানুষও। তো ডক্টর শফিকুর রহমান যেটা বললেন আমাদের আমির সাহেব, উনি একজন অত্যন্ত মাঠে ঘাটে রাজনীতি করার মানুষ। ওনাকে আমরা গত সিলেটের বন্যায়, কুমিল্লার বন্যায় ত্রাণ বিতরণে বিভিন্ন জায়গায় দেখেছি। এই ভদ্রলোক অসম্ভব ডেডিকেটেড, এবং ওনার উৎসর্গ, দেশের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, এটা কোনো ঘাটতি নেই। এজন্য ওনার এই কথাটাকে আমি খুব স্ট্রংলি সাপোর্ট করি, এবং আমার খুব ভালো লেগেছে যে উনি বাংলাদেশের মানুষের মনের কথা বলেছে, এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে তারা যে আছে এবং এই সরকারের সাথে যে তারা মানে তাদের সাপোর্ট, সাহায্য সহযোগিতা, সমর্থন দিয়ে যাচ্ছে, এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ এবং প্রমাণ। এবং আমি মনে করি অন্যান্য দলগুলিও একই ভাষায় কথা বলবে, ডক্টর শফিক সাহেব যেভাবে কথা বলেছেন, কারণ এটা পাবলিকলি বলেছেন, এটা কোনো ঘরোয়া মিটিং এ না। সুতরাং এটা একটা ভারতের জন্য একটা মেসেজ। আর আপনি জানেন এই যে উনি কথাটা বলেছে, এটা কোথায় বলেছে? মানে কুড়িগ্রামে। কুড়িগ্রাম কোথায়? কুড়িগ্রাম হলো আমাদের নর্থ বেঙ্গল একটি জায়গা, যেখানে সরি মেজর ইমরান সাহেব, এটা লালমনিরহাটে ছিল আজকের জন্য। আচ্ছা, আমি বুঝছি ভাই, লালমনিরহাটে বলুক, কুড়িগ্রামে বলুক, এগুলো সব পাশাপাশি, ঠিক আছে? আমি লালমনিরহাটে বিডিআর এর সিও ছিলাম। সুতরাং উনি যেখানে বলেছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি পানবাড়ি 3 বিঘা করিডোর ওখানে, আপনি জানেন, এবং ওই পাশে হলো কুচবিহার, এইখানে হলো এই সাইড হলো দিনহাটা, যেমন এসআই সাহেবের পৈতৃক যে ভিটা, ওনারা তো দিনহাটা থেকে, কুচবিহার থেকে বাংলাদেশে আসছিল। ওনার মামা ভোলা মিয়া, রিয়াজউদ্দিন ভোলা মিয়া 22 বছর এমপি ছিল, মিনিস্টার ছিল, উনিও কিন্তু পালায়ে চলে আসছিল। ওনারা কিন্তু কুচবিহার নিয়ে পাকিস্তানের সাথে জয়েন করতে চেয়েছিল 47 সালে, ঠিক আছে? তো এই জন্য ওনাদেরকে ওই আসামি ঘোষণা করে, ওই যে বিদ্রোহী ঘোষণা করে ওনাদেরকে তাড়িয়ে দেয় ওখান থেকে, ওনারা পালিয়ে চলে আসে। ওনাদের এখনো কিছু আছে দিনহাটায়। যাই হোক, এটা একটা আর এক ইতিহাস, একদিন বলা যাবে। কেন আমি বললাম এই লালমনিরহাট, এই কুড়িগ্রাম, এটা রংপুর বিভাগের মধ্যে, একসময় এটা রংপুরের অধীনস্থ উপজেলা ছিল এগুলি, ঠিক আছে? সেই রংপুরের আপনার যেটা কুড়িগ্রাম লালমনিরহাটের পাশে, এটারই একটা জায়গা, উপজেলার নাম হলো মানে আপনার রৌমারী। এই রৌমারীর যে আপনার যেটাকে বলে বড়াইবাড়ি যুদ্ধ হয়েছিল 2001 সালের 18 এপ্রিল, এটা গতকাল গেছে। এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ গিয়েছিল, প্রচুর সেনাবাহিনীর কর্মকর্তারা গিয়েছিল, রিটায়ার্ড, এবং এমপি, জামাত, বিএনপির নেতারা গিয়েছিল ওখানে, যারা এখন জেলা লেভেলে এমপি ছিল কেউ, বা সভাপতি ছিল দলের, এই ধরনের প্রাক্তন এমপি, এরকম অনেক গণ্যমান্য ব্যক্তিরা গিয়েছিল, প্রিন্সিপাল সাহেবরা, 100-র উপরে শিক্ষকরা গিয়েছিল হোন্ডা সহ মিছিল করে ওই রৌমারীতে। কেন? কারণ 2001 সালের 18 এপ্রিল এই রৌমারীতে যখন পদুয়া, মানে আমাদের ভারত যখন পদুয়াতে আমাদের আর্মি তাদেরকে ঘেরাও করেছিল, ওই পদুয়া যে জায়গাটা দখল করেছিল বাংলাদেশের, সেইটার প্রতিবাদে তারা এই যে 18 এপ্রিল বাংলাদেশে আমাদের রৌমারী একটা আইসোলেটেড জায়গার একটা বিওপি হলো আপনার, এই বিওপি যেটার নাম হলো বড়াইবাড়ি তারা অ্যাটাক করতে গিয়েছিল, বাংলাদেশে ঢুকেছিল। বাংলাদেশে ঢোকার পরে ভোরবেলা ফজরে আর কি, শোবে সাদেকের সময়, তখন এই আমাদের বাংলাদেশের মানে বিডিআর, আমি ওটাকে বিজিবি যদিও এখন বলে, এটাকে আমি বিডিআর বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই বাংলাদেশ বাংলাদেশ রাইফেলস, বা এটা গার্ড না, বিজিবি একটা হলো বাংলাদেশ গার্ড। কিসের গার্ড? এটা তো বাংলাদেশ রাইফেলস, ঐতিহাসিক। পাকিস্তান রাইফেলস ছিল মানে সেখান থেকে হয়েছে বাংলাদেশ রাইফেলস, ঠিক আছে? এই বাংলাদেশ রাইফেলস অত্যন্ত সাহসিকতার সহিত বিএসএফ এর 2 জনকে জীবিত ধরে ফেলে আহত অবস্থায়, আর 16 জনকে ওখানে মেরে ফেলে গুলি করে, এবং আরো 50-60 জন গুলি খেয়ে ভারতে চলে যায়, তাদেরকে লাশ নিয়ে যায়, আহত অবস্থায় নিয়ে যায়। এটা হলো 2001 সালের 18 এপ্রিল। তখন আমাদের ডিজি বিডিআর ছিল মেজর জেনারেল এল এম ফজলুর রহমান সাহেব। এই যে আমাদের একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, এটা আমরা জাতির গৌরব, এটা আমাদের দেশের মানুষ জানে না, ভুলে গেছে 24 বছরে। এটাকে আমরা এবারে গিয়ে এটাকে আমরা আবার উজ্জীবিত করেছি, মানুষকে উৎসাহিত করেছি, এবং পুরো বড়াইবাড়ি গ্রামের 1000-1500 লোক আমাদের সাথে ওখানে ছিল। আমরা ওখানে বিশাল একটা সেমিনার, ওয়ার্কশপ, মিটিং, র্যালি, আমরা অনেক কিছু করেছি। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের মানুষের রেসপন্স দেখে খুবই খুশি, এবং আমি আশা করি আমাদের ডক্টর শফিক সাহেব, যে জামাতের আমির সাহেব,
উনি 3 বিঘা করিডোরেও যাবে, ওখানে যে পানবাড়ি আছে, ওখানে আমাদের যে বিওপি আছে, যেখানে আপনি জানেন ভারতের অনেক ওই আমাদের 1 ঘন্টা বন্ধ রাখে, 1 ঘন্টা পরে খোলে, এরকম একটা সিস্টেম তারা করেছে। অথচ এইটা কিন্তু বেরুবাড়ির বদলে আমাদেরকে দিয়ে দেওয়ার কথা পুরোপুরি, কিন্তু ভারত দেয় নাই। 1975 সালের ইন্দিরা মজিব চুক্তি মোতাবেক ভারত সেটা আমাদেরকে দেয় নাই। আমি খুবই আশাবাদী আমাদের নেতাদের যে এই ভাষণ, ডক্টর ইউনূসের সাথে সুর মিলিয়ে কথা বলা, এটা ভারতের জন্য একটা স্ট্রং মেসেজ, এবং তারা আশা করি এর থেকে বুঝবে বাংলাদেশের আওয়ামী লীগ বাদে এদেশের সমস্ত দলগুলি যারা জাতীয়তাবাদী এবং যারা ইসলামিক মনা বা ইসলামী দলগুলি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং অত্যন্ত স্বাধীন চেতা সাহসী জাতি, তাহলে আমাদের ভারত কেন, পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া, আমাদের আর কাউকে ভয় করার কিছু নাই। আমি ডক্টর শফিক সাহেবকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি স্যালুট জানাই এবং সালাম জানাই এবং মোবারকবাদ জানাই। জি, মেজর ইমরান সাহেব, আবার আসবো আপনার কাছে। আমরা একটু মুফতি মামুন হুসাইন হাবিবিকে যুক্ত করছি। মুফতি মামুন হুসাইন হাবিবি, আজকে লালমনিরহাটের জনসভায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে ভারত যদি বাংলাদেশকে অশান্ত রাখে তাহলে তাদের দেশও অশান্ত থাকবে, তাই তারা যেন ভেবেচিন্তে বাংলাদেশের প্রতি চিন্তা কাজ করে। এই বিষয়টা আপনি একজন তরুণ মুফতি হিসাবে সারা দেশব্যাপী ওয়াজ নসিহত করেন, সারা দেশব্যাপী জনগণের সাথে আপনার সম্পর্ক আছে, তাই আজকের এই জনগণের সাথে সম্পর্ক যে আছে এবং ডাক্তার শফিকুর রহমান যে এত বড় কথা ভারতের মতন একটা মুরলকে বলল, ওনার জন্য কতটুকু হুমকি হবে, ওনার জন্য কতটুকু টেনশন হবে, আপনি এটা কিভাবে বিশ্লেষণ করছেন? পৃথিবীর প্রতিটা দেশের পররাষ্ট্র নীতি থাকে, এক্ষেত্রে ক্ষমতার পালাবদল হয়, নেতার পরিবর্তন হয়, দলের পরিবর্তন হয়, কিন্তু পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় না। এই ব্যাপারটা এক এবং অভিন্ন থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাপারে এটা আমরা একটা নীতিতে এসে এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। বিধায় কেউ কেউ এসে বিদেশিদের কাছে পদানত হয়, দেশের মাথাকে হীন করে, ছোট করে, আর কেউ কেউ এসে একটু চেষ্টা করলেও অন্যদের অসহযোগিতার কারণে এটা পেরে ওঠে না। আমি একটু পেছন থেকে টেনে যদি কথা বলি, আজকে 54 বছরের এই বাংলাদেশে ম্যাক্সিমাম যেটা হয়েছে সেটা হচ্ছে যারাই ক্ষমতায় ছিল, প্রত্যক্ষ পরোক্ষ ডানে বায়ে যারা ছিল, তাদের ম্যাক্সিমাম বলবো আমি কোনো না কোনো ভাবে প্রতিবেশী দেশের গোলামি করে গিয়েছে। এটা আমাদের জন্য বড় দুঃখজনক। যেই স্বৈরাচার, পতিত স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছে, তারা ফুলফিল গোলামি করেছে, কিন্তু আমরা তার বিপরীতে যারা আশেপাশে ছিল তারা কি, তাদের ব্যাপারে কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো তারা সিরিয়াসলি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, বাংলাদেশের স্বপ্ন পূরণে তারা কাজ করেছে, তারা বাংলাদেশের হয়ে কাজ করেছে? আমরা একটু ভালোভাবে গোটা দুনিয়াতে যারা বিখ্যাত সাংবাদিক হিসাবে, সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক কনক সরোয়ার, কিংবা সাংবাদিক কি বলে যে ওই যে পিনাকি দাদা, আপনি তাদের কথাগুলো শুনেন এবং আপনার বিবেকটাকে কাজে লাগান, আপনার জ্ঞানটাকে কাজে লাগান, চারপাশের রাজনীতিকে নজর দেন, তাহলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র পতিত স্বৈরাচার নয়, তার আশেপাশে যারা ছিল তারাও ভেতরে ভিতরে ওই প্রতিবেশী দেশের গোলামি করে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এটা বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য বড় দুঃখজনক ব্যাপার। এই 20 কোটি মানুষ দেশের জন্য জীবন দিতে রাজি আছে। এমনিতে আমাদের ভিতরে বিশৃঙ্খলা আছে, আমরা নীতি নৈতিকতা কম জানি, আমরা শৃঙ্খলায় কম চলতে জানি, আমরা ঢাকা শহরটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছি, আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আনুষঙ্গিক ব্যাপারে, আইন কানুনের ব্যাপারে, আমরা এই ব্যাপারগুলোতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। এই ঘাটতিটা কেন বলেন তো? এই ঘাটতিটার কারণ হচ্ছে আমাদেরকে 54 বছরে আমাদের নেতারা সভ্য বানায়নি। তারা চুরি করেছে, তারা ডাকাতি করেছে, তারা রাহাজানি করেছে, তারা অন্যায় করেছে, তারা খুন ঢাকা দিয়েছে, তারা গুম ঢাকা দিয়েছে, তারা হত্যার বৈধতা দিয়েছে, যত অপকর্ম হয়েছে প্রতিটার বৈধতা দিয়েছে, যে কারণে এখান থেকে ভালো জাতি তৈরি হয়নি। কিন্তু দিন শেষে যখন জাতি আক্রান্ত হয়, আপনি দেখবেন গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই জাতিকে যদি তাদের ঐক্যকে কাজে লাগানো যায়, আমার বিশ্বাস এই ঐক্যের সামনে কেউ দাঁড়াতে পারবে না। গত নির্বাচনের আগে জাতিসংঘ অনেকগুলা ফাঁকা আওয়াজ দিয়েছে এবং নির্বাচনের আগেও বিভিন্ন ইস্যুতে গত 5-7 বছরে জাতিসংঘ শেখ হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে বারবার। শেখ হাসিনা কিন্তু জাতিসংঘকে বুড়ো আঙুল দেখাইয়া, রেড কার্ড দেখাইয়া সে তার মতোই বাংলাদেশকে চালিয়েছে। জাতিসংঘ এই ছোট্ট দেশটার জন্য এসে এখানে যুদ্ধে নামবে না এবং নামিনি, এটাই বাস্তবতা। শেখ হাসিনা ম্যান্ডেট বিহীন যদি এই বাস্তবতা দেখাতে পারে যে জাতিসংঘকে বুড়ো আঙুল দেখাই আমি কিছু করব, সেই জায়গায় আপনি খেয়াল রাখবেন এ পর্যন্ত
তিনি যে কথাটা গত কদিন আগে বলেছেন, তিনি একেবারে ম্যাপ এঁকে তিনি দেখিয়ে দিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশের সাথে ভারত যুদ্ধে পেরে উঠবে না। ভারতের সেনাবাহিনী বেশি থাকতে পারে, ট্যাঙ্ক বেশি থাকতে পারে, বিমান বেশি থাকতে পারে, কিন্তু ভারতের যে পরিমাণ শত্রু আছে, ভারতের যেখানে যেখানে অস্ত্র সেট আপ করে রাখতে হবে, সেনাবাহিনী সেট আপ করে রাখতে হবে, তারপরে যে পরিমাণ সেনাবাহিনী আছে, এই পরিমাণ সেনাবাহিনী বাংলাদেশের জন্য সে কাজে লাগাবে। এই পরিমাণ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ মোকাবেলা করতে প্রস্তুত এবং সক্ষম। অপরদিকে গত 50 বছরের যদি হিস্ট্রি আমরা পেছনের দিকে তাকাই, বিভিন্ন সময় বাংলাদেশের বিডিআর এর সাথে যে দ্বন্দ্বগুলো ভারতের বাহিনীর হয়েছে, একটা দ্বন্দ্বে ভারতের বাহিনী বাংলাদেশের কাজে বিজয় অর্জন করতে পারেনি। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। এজন্য যারা গরুর মুখ খায় এরা কিন্তু বাংলাদেশের লোকদের সাথে পারবে না। বাংলাদেশের একটু আগে মেজর ইমরান ভাই যে কথাটা বলেছেন যে বাংলাদেশে গত কদিন আগে আপনারা দেখেছেন কয়েকটা বর্ডারে কয়েকটা ঝামেলা হয়েছে, আমাদের কুমিল্লা বর্ডারে হয়েছে, আরো কয়েকটা বর্ডারে ঝামেলা হয়েছে। বাংলাদেশের মানুষ হাতে কাঁচি নিয়ে, কাঁচতে নিয়ে, যেটাকে কাঁচি বলি আমরা, হাতে কাঁচতে নিয়ে, হাতে লাঠি নিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছে, বিশেষ করে একজন মুরব্বীর ভিডিও ভাইরাল হয়েছিল, একাই দৌড়াইছে আমার দেশ আমি একা রক্ষা করবো। এটা কি আপনি, আচ্ছা আমাদের এই 3 জনের শোতে যারা দেখছেন, যারা শুনছেন, যারা তারা কমেন্ট করবেন, আচ্ছা বলেন তো দেখি এরকম একটা চিত্র কি ভারত দেখাতে পারবে যে তার দেশের একজন লোক অস্ত্রবিহীন খালি হাতে, হাতে কাটতে নিয়ে দেশ বাঁচাবার জন্য নামবে? একটা উদাহরণ ভারত পেশ করতে পারবে না। আর বাংলাদেশে যদি এরকম সঠিক মানে কঠিন ক্রাইসিস তৈরি হয়, তাহলে এই দেশের ম্যাক্সিমাম মানুষ, পুরুষ, নারী, হিন্দু, মুসলিম, যদিও বাংলাদেশের হিন্দুদের ভিতরে একটা গ্রুপ আছে যারা ভারতকে মানে ধারণ করে, সবাই না, কিন্তু এভারেজ সাধারণ হিন্দু ভাইয়েরা, তারপরে সাধারণ অন্য ধর্মের যারা বাংলাদেশে আছে, আমাদের একে অপরের প্রতি কিন্তু একটা মহব্বত আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনারা যখন কথা শুনছেন মুফতি মামুন হুসাইন হাবিবির, যে এই দৃশ্যটা ভারত দেখাতে পারবে কিনা, দর্শকদের মতামত নেওয়ার কথাটা উনি মাঝখানে একটু বলছিলেন, তো আমি একটু মতামত চাই ওনার বক্তব্যের মাঝখানে, যে ভারত এইরকম দেখাতে পারবে কি না। যদি পারে হ্যাঁ, যদি না পারে তাহলে না, তাহলে বাংলাদেশ মানে হাঁটা হয়ে যাবে মানে ভারতের পক্ষে, আর নাটা হয়ে যাবে বাংলাদেশের পক্ষে। তাই আপনাদেরকে একটু কমেন্টস লেখার জন্য অনুরোধ করব। জি, আপনারা গত কদিন আগে একটা দৃশ্য দেখেছেন, বাংলাদেশে যে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, গোটা জাতি এখানে হ্যাঁ দলমত নির্বিশেষে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এটা কি অন্য দেশে আপনি কল্পনা করতে পারেন? এরপরে এই বিক্ষোভ মিছিলের একটা চিত্র কিন্তু আপনার চোখে পড়েছে কিনা মাসুক আমি জানি না, কয়েকজন হিন্দু ভাই একটা ব্যানারটা নিয়ে তারা ইসরায়েলি বর্বরতার বিপক্ষে দাঁড়িয়েছে। এটা বাংলাদেশের হিন্দুদের পক্ষে সম্ভব, এটা ভারতের হিন্দুদের পক্ষে সম্ভব না। খেয়াল করেছেন আপনি? এটা আপনার চোখে পড়ছে কিনা আমি জানি না। এটা কিন্তু একটা বিশাল ঐক্যের মানে সিম্বল, যে আমাদের এই দেশের মানুষ কতটা দেশের জন্য কিংবা শান্তির জন্য ঐক্যবদ্ধ। এদেশের মানুষের যত খারাপ দিক আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, ওই আমি যে কথাটা বলেছি, এদেশের মানুষ ভালো নেতৃত্ব না পাওয়ার কারণে এদেশের মানুষ ভালো হয়নি। অতএব বাংলাদেশ যদি সঠিক ট্র্যাকে থাকে, বাংলাদেশ যদি তার কথার উপরে থাকে, বাংলাদেশ এখন যে নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে যেভাবে নিজের কোমর সোজা করে দাঁড়াতে শুরু করেছে, এই জায়গায় যদি বর্তমান সরকারকে এই সুযোগটা দেয়া হয়, বর্তমান যিনি আছেন তাকে এই সুযোগটা দিলে আমার বিশ্বাস এই বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, যার সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারবে না। এটা আমি আশা পোষণ করছি ইনশাআল্লাহ। কিন্তু এই বর্তমান যিনি আছেন তিনাকে নামানো পাশের দেশের পেট ব্যথা হয়ে গেছে, মাথা ব্যথা হয়ে গেছে, কারণ তারা ইনাকে ছাড়া আর কাউকে ভয় পায় না, এটাই বাস্তবতা। এবং তারা খেয়াল করেছে বাংলাদেশে দুইটা শক্তি, যদিও এটা অনেকে কোট করবে আবার আমার বিরুদ্ধে বক্তব্য দিবে আমি জানি, সেটা হচ্ছে জামাত ইসলামী সহ কিছু লোক, কিছু দল আছে, আমি কাউকে ছোট করছি না, সম্মান রেখে বলছি, জামাত ইসলামীকে একমাত্র ভারত আজও পর্যন্ত ম্যানেজ করতে পারেনি। অপরদিকে ভারত টের পেয়েছে যে জামাত ইসলামীর পরে একটা ইসলামী দল হিসেবে জামাত ইসলামী তাদের সাথে কেউ কম্প্রোমাইজ হয় না, তারা কারোর সাথে অপরাধের সাথে কম্প্রোমাইজ হয় না, এদেরকে কিনা যাবে না, এই জন্য এরা দেশপ্রেমিক, এরা দেশের জন্য জীবন দিয়েছে। এই জন্য জামাত ইসলামী ভারতের সব সময়ের শত্রু, এবং জামাত ইসলামীর এই প্রতিটা খুন ভারত করিয়েছে। এগুলা কিন্তু শেখ হাসিনা এককভাবে করায়নি। শেখ হাসিনা এবং তার দলের বড় বড় নেতারা তারা বিভিন্ন রকমের মানি ট্রাপে আক্রান্ত,
এগুলার জন্য তাদের হাত পাও কিন্তু বাধা। ইচ্ছা করলে তাদের মন মতো চলতে পারছে না, বলতে পারছে না। এই কারণে তাদেরকে দিয়ে ভারত এই কাজটা করাইছে। কারণ প্রধান শত্রুকে দেশপ্রেমিক কারা? একেবারে 1 নাম্বার জামাত ইসলামী। এটা ছাপাবাজি নয়, বাস্তবতা হচ্ছে জামাত ইসলামের লোকেরা যেভাবে জীবন দিতে রাজি হবে, অনেকে হয়তো তারপরে আসবে। এবারের বিপ্লব কারা শুরু করেছে, এটাই বাস্তবতা। যদিও অনেকে নিজের দলের ক্রেডিট নেওয়ার জন্য এগুলা স্বীকার করতে চাইবে না। ঠিক পাশাপাশি ডক্টর ইউনূস এমন একটা মানুষ যার জীবনে কোনো লোভ নাই। যেই লোকটার গোটা জীবনে দেখেন কোন ধরনের মানে নিজের জন্য কিছু করে না, সব মানুষের জন্য। তিনি বলে যে নিজের জন্য কিছু করা এটা হ্যাপিনেস, আর অপরের জন্য কিছু করতে পারে এটা সুপার হ্যাপিনেস। আমি এমন বক্তব্য ডক্টর ইউনূসের আগে আর কারো কাছ থেকে শুনিনি। যেমন আমরা যারা মানুষকে পরকালের কথা শোনাই, আমাদের কি লোভ নাই কিছু করার? আমাদের কি বাড়ি করার, গাড়ি করার, কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন আমাদের নাই? আমাদেরও তো আছে। হ্যাঁ, হয়তো হতে পারে একটা সাধারণ মানুষ থেকে কম আছে, হয়তো আমরা এটাকে অবার দুনিয়ার মুখী হবার প্রতি মানুষ যেন না ঝুঁকে যায় সেই ওয়াজ আমরা মানুষকে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মতো মানুষ, আমরা যারা মানুষকে দুনিয়া বিমুখ হতে বলি, আমার কাছেই তো ডক্টর ইউনূসের এই বক্তব্যটাকে আমার কাছে মানে এক্সেপশনাল মনে হয়। এমন নির্লোভ মানুষটাকে ভারত বুঝতে পেরেছে কেনা যাবে না। এই জন্য বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়ায়, এই মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ডক্টর ইউনূস হচ্ছে সবচেয়ে বড় প্লেয়ার। এখন তার সামনে মোদির সাথে যে বৈঠক হয়েছে সবাই দেখেছে যে পিছনে পিছনে বকাবাদ্য যাই করুক, তিনি যাওয়ার সাথে সবাই দাঁড়িয়েছিল। এর মানে কি? তার কোয়ালিটির কাছে বাধ্য হয়েছে। এবং ইমিডিয়েট গত সপ্তাহে যে সার্ভেটা বের হয়েছে আন্তর্জাতিক একটা সংস্থা থেকে, গোটা দুনিয়ার পাওয়ারফুল পারসন কারা, 12 জন। এই 12 জনের একজনও ইন্ডিয়াতে নেই, বাংলাদেশে। সেটার তালিকা বাংলাদেশ। এখন আরো মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহর সাথে থাকলে আমাদেরকে আর কেউ প্রতিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। জি, আমরা দর্শকদের প্রথম প্রশ্নটার উত্তর দিবেন মেজর ইমরান। প্রথম প্রশ্নটা করবে আলম ভাই। আলম ভাই, প্রথম প্রশ্নটা হলো, আজকে জামাতের আমির বলেছে ভারত যদি বাংলাদেশের কোনো অশান্তি করে তাহলে ভারতে অশান্তি হবে। লালমনিরহাট জামাতের সমাবেশে উনি বলেছে। আর আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একই কথা বলতে শুনেছি 8 মাস আগে প্যারিস থেকে বাংলাদেশে আসার আগ দিয়ে, যে বাংলাদেশ অশান্ত হলে 7 সিস্টার অশান্ত হবে। এখন ডক্টর ইউনূস আর ডাক্তার শফিকুর রহমান 8 মাসে 2 জনের কথা এক হলো বলে আপনি মনে করেন কিনা? আর এই কথাটা বলাটা বাংলাদেশের এর আগে কোনো রাজনৈতিক দলের নেতার মুখে শুনেছেন কিনা? ভাই, আমার অতিথি স্যারদেরকে সহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অতীতে এরকম সাহস কেউ দেখাতে পারেনি যে আমাদের যে নেপাল ভুটান যাওয়ার যে ট্রানজিট বন্ধ করে দিল, তারপরে যে আমাদের ডক্টর ইউনূস সরকার যে ভারতের 20টা পণ্য বন্ধ করে দিল, এটা বাংলাদেশের নজিরে একট। মানে এই 54 বছর বা 55 বছরে কেউ দেখাতে পারেনি। আমার কথা হলো যে মাসুক ভাই, ডক্টর ইউনূস সরকার যে কার্যক্রমগুলো চালু করে যাচ্ছে, এগুলো মানে চলমান থাকবে নাকি কোনো সরকার আসলে আবার বদল হয়ে যাবে? এমন কোন আইন যাতে হয় যাতে যে ভালো কাজগুলো যাতে চলমান থাকে। আর আমার ডক্টর ইউনূস সরকার, আমি আগেও বলছি আবার নতুন করে বলতে হচ্ছে, প্রথমেই যখন এই সরকার আসে 8 তারিখে, তখনকার একটা ভিডিওতে আপনাকে আমি বলেছি, ভাই আমার 29 সালের 29শে ডিসেম্বর পর্যন্ত আমার ডক্টর ইউনূস সরকারকে দিতে হবে সময়। এখন বাস্তবতা ওরকম দাঁড়াচ্ছে। তা আমার কথা হলো যে ডক্টর ইউনূস থাকবে, ডক্টর ইউনূস এই 4-5 বছর আমার মতে থাকবে। কিন্তু সরকারি কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন দেখলাম যে আপনার মেডিকেলে 193 জন পরীক্ষা দিয়ে আবার 50% আপনার মুক্তিযোদ্ধার কোটায় পরীক্ষা পাইছে। আর সরকারি অন্য যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলোর কার্যক্রম বন্ধ রাখাটা আমি উচিত মনে করি না। আমি ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাই, সেটাই হলো যে সবগুলো পরীক্ষা মানুষ মেধা শিখে যদি এইভাবে বসে থাকে তাহলে তো তাদের কোনো গতি হবে না। এদিকে যেন নজর রাখে। জি মাসুদ ভাই, আরো অল্প মাসুদ ভাই। আর বর্তমানে এখন যে প্রত্যেকটা মানুষ চাঁদাবাজের শিকার হচ্ছে, প্রত্যেক থানায় মুড়ে মনে করেন যে গাড়ির থেকে চাঁদা নিচ্ছে, এদিকে গাড়িওয়ালারা আবার মনে করেন যে ভাড়া বাড়াচ্ছে। আর এদিকে বিএনপির সমাবেশ হচ্ছে বা অন্যান্য দলের সমাবেশ হচ্ছে, মানুষের কাজ কামাই করে কি এগুলো সমাবেশের লোক নিয়ে যাওয়া উচিত? আমার একটা দিন মজুরি 500-600 টাকা, এগুলো ক্যাম্পাস বন্ধ করে দিতে হবে, ক্যাম্পাস বন্ধ করে দিয়ে ইলেকশন করতে হবে। এত ক্ষতি করা যাবে না মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার কথা থেকে কথা বলবে মেজর ইমরান সাহেব। দর্শকের কথা। ধন্যবাদ মুশফিক ভাই। আমি মনে করি যেটা আমাদের আলম ভাই প্রশ্নটা করেছে,
সেটা খুবই যৌক্তিক, যে এটা চালু থাকবে কিনা ডক্টর ইউনূস সরকার চলে গেলে। আসলে ঘর পোড়া গরুর সিঁদুর মেঘ দেখে ভয় পায়। আমরা যে যা রাজনৈতিক সরকারগুলি আগে দেখেছি সবগুলি, আমি জেনারেল জিয়ার সময়টা বাদ দিব, জেনারেল জিয়ার সময় স্বাধীন চেতা একটা সরকার ছিল, এবং আমি একমাত্র জেনারেল জিয়ার সময়টাকে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে একটা, ভারতের সাথে যে আমাদের পররাষ্ট্রনীতি বা প্রতিবেশীর সাথে যে আমাদের একটা চোখে চোখ রেখে কাজ করা, কথা বলা, এইটা আমি মনে করি যে ঠিক ছিল। এবং উনি এই জন্য সার্ক তৈরি করেছিল, এবং এই সার্কটাকে ভারত কোনোভাবেই এটাকে উঠতে দেয়নি, এটাতে তারা কোঅপারেট করেনি কখনো, এবং এটা যে কোনো উছিলায় তারা এটাকে অ্যাভয়েড করতে চেয়েছে, এটা যাতে মরে যায়। তো এই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস সরকারের উচিত এই মুহূর্তে সার্কের যদি একটা করা যায় সেটাও যেন করে, কারণ সার্কটাকে আমাদের 7টা যে দেশ আছে ভারত সহ, আমরা যদি মানে এক থাকি তাই ভারত চাপে থাকবে। সুতরাং সার্ককে সবসময় উজ্জীবিত রাখতে হবে, খালি আসিয়ানের সাথে থাকলে হবে না, বা ওই যে বিমস্টেকের সাথে থাকলে হবে না, বা বোয়াওর সাথে থাকলে হবে না। আমাদের বিমস্টেক কিন্তু পাকিস্তানকে বাদ দিয়ে করা হয়েছে। পাকিস্তান একটা শক্তিশালী রাষ্ট্র এবং পারমাণবিক শক্তিধর, এবং তারা যত কিছু হোক তারা আমাদের জাতি ভাই মুসলিম। জাপানের সাথে যদি আপনার আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হতে পারে আণবিক বোমা ফেলার পরে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না কেন? হাসিনা যা চাবে তাই হবে, আর এটা চলবে, এটা হতে পারে না। আমাদের ভারত হলো সবচেয়ে প্রমাণিত শত্রু, পরীক্ষিত শত্রু, সবচেয়ে বড় শত্রু। সুতরাং এই ভারতকে সাইজ করতে হলে, কন্ট্রোলে রাখতে হলে আমাদেরকে আমাদের এই পাকিস্তান হতে সমস্ত যারা আছে, মালদ্বীপ, নেপাল, ভুটান, সবার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, এবং আমরা একটা শক্তিশালী করতে পারবো, আঞ্চলিক শক্তি, এবং এতে ভারত সবসময় একটা আতঙ্কে থাকবে। আর ভারতের 7 সিস্টার যেটা আছে আপনি জানেন, চিকেন নেক যেটা বলে, এটা কিন্তু খুবই ভালনারেবল পয়েন্ট। সুতরাং তারা কিন্তু চীনের আতঙ্কে সবসময় আছে, ওখানে 3টা কোর তাদের ডিপ্লয়েড আছে। সুতরাং ভারত যে খুব একটা সুখে আছে বা খুব একটা টেনশন ফ্রি আছে তা না, তারা কিন্তু অলরেডি ডক্টর ইউনূসের কথায়, এবং এখন যেহেতু রাজনৈতিক নেতারা বলা শুরু করছে, ডক্টর শফিক বলছেন, পরের দিন হয়তো আরেকজন বলবেন, আমি আশা করি বিএনপির থেকেও এরকম কথা আসবে এবং ইসলামী দলগুলোর থেকে এরকম কথা আসবে, তাহলে ভারতের কোনো ক্ষমতা নাই বাংলাদেশে মাতব্বরি করা আর ফাজলামো করা। আর যেটা হলো, যেটা আমার ভাই বলল, যদি এইটা চালু থাকে, এই যে চোখে চোখ রেখে কথা বলা, আমাদেরকে সম্মান করবে, আমরা সম্মান করব। তুমি মুখে বলবা আমরা বাংলাদেশের বন্ধু, আর কাঁধে দেখবা বাংলাদেশের মানুষ বর্ডারে মারবা সামান্য কারণে, ফেলানি হত্যার বিচার করবা না, এবং বিএসএফ এর মাধ্যমে যদি বাংলাদেশে কোনো নাগরিক মারা যায় তার বিরুদ্ধে তুমি দায় মুক্তি দিয়ে রাখবা, ইমিউনিটি দিয়ে রাখবা, যে কোনো তাদের বিচার হবে না। এই যে ভারতের যে ট্রিগার হ্যাপি সোলজার, যারা কিছু হলে মানুষকে গুলি করে মারে, বাংলাদেশের বর্ডারে যেটা পারে অন্য বর্ডারে এটা পারে না। পাকিস্তানে একটা মারলে ওরা 3টা মারে, এই ভুটানে করে না, নেপালে করে না। নেপালে একটাকে করেছিল এবং পুরো নেপাল তাদেরকে মানে কাজকলা দেখিয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশে এত সাহস তারা পায় কি করে? কারণ আমাদের সরকারগুলি এগুলি ভারতের গোলাম পছন্দ করে, সেটা মুখে বলুক আর না বলুক, ভিতরে ভিতরে এদের গোলামিটা এদের খুব ভালো লাগে। আমার ক্ষমতায় থাকতে হবে, সাথে ভারতের যদি 5 থাকা যায় থাকবো। দিল্লিতে যে আমরা আপনি জানেন 2018 সালের আগে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে ভারত আমাদের বিএনপির একজন বড় নেতা, উনি ছিল বাণিজ্য মন্ত্রী এবং এখনো বড় বড় কথা বলে। তারপর এই যে মির্জা আব্বাস, মির্জা ফখরুল বড় বড় কথা বলে। এদের কথাবার্তা এক সময় বলে ভারতের সুরে, আরেক সময় আবার জনগণের কথা শুনে টুনে আবার একটু চেঞ্জ করে। তা আমরা আশা করি এই যে মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে আসার পরে আমাদের যেটা কথা বলেছে এয়ারপোর্টে, যে হ্যাঁ আলোচনা এবং ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন তারিখ নির্ধারিত হবে, এইটা আমার মনে হয়েছে যে তিনি বিবেক ফিরে পেয়েছেন এবং তার মাথায় শুভবুদ্ধির উদয় হয়েছে। যদিও সে বড় নেতা, কিন্তু তার কথাবার্তা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। উনি ভুলে গেছে কিভাবে গত 15-16 বছর বাংলাদেশের মানুষ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল, মানুষের জীবন গেছে, মানুষের সম্পদ গেছে, মানুষের আত্মীয় স্বজন হারিয়ে গেছে, এখনো অনেকের হদিস পাওয়া যায়নি, আলেম ওলামারা জেলে পচে মরেছে
এবং একটা জামাতের মতো একটা পার্টি অত্যন্ত সাংগঠনিকভাবে দক্ষ একটা পার্টি, যেটা ভারতের বিরুদ্ধে যদি একটা দল, আমি মনে করি, আমি শুধু জামাতকে বলবো না, ইসলামিক দলগুলি এবং যারা মাদ্রাসায় পড়ুয়া, বিশেষ করে যারা আল্লাহকে ভয় করে, কোরআনকে ফলো করার চেষ্টা করে, পারুক আর না পারুক চেষ্টা করে এবং চর্চা করার চেষ্টা করে নিজেদের মধ্যে, 100% কেউ পারফেক্ট না, কিন্তু তারা অনুশীলন করার চেষ্টা করে, এই কোরআন চর্চা করে, হাদিস পড়ে, এরা কিন্তু এই দেশের জন্য প্রথম জীবন দেবে। এবং সেনাবাহিনীর সাথে বলেন আর বিডিআর এর সাথে বলেন, এরাই কিন্তু গিয়ে বর্ডারে প্রথম দাঁড়াবে, কারণ এরা জানে ভারতে এখন কি হচ্ছে মুসলমানদের। আজকে মুসলমানদেরকে দেখেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মুসলমানদেরকে নাগরিকত্ব হারা করা হচ্ছে। তারপর দেখেন ওয়াকফে বিল, যে এখন অ্যাক্ট হয়ে গেছে পার্লামেন্টে, যদি এটা সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে বলেছে নতুন আইন সংশোধন করা যাবে, কিন্তু পুরনোটা বাতিল করা যাবে না। আপনি বলেন ওয়াকফে বিল যদি তুমি পরিবর্তন করো, পরিমার্জন করো, তা তুমি দেবত্ব আইন কেন করতেছো না তোমার হিন্দুদের? তুমি কেন শিখদেরটা করতেছো না, মুসলমানদেরটা কেন? কারণ মুসলমানদের ওখানে একেবারে জিরো করার জন্য, উদ্বাস্তু করার জন্য, ফকির বানানোর জন্য যত প্রকার পলিসি আছে সব এই মোদী সরকার করতেছে। মোদী হলো একটা জঘন্য মানুষ, ও কোনো বিবেকবান মানুষ না। ও নেতা হতে পারে, ও নেতা হলো হিন্দুদের, কারণ ভারত একটি মিশ্র সংস্কৃতি, বিভিন্ন জাতির একটা দেশ, এত বড় দেশ, সেখানে আমরা কংগ্রেসের আমলে এগুলো দেখিনি, কিন্তু এই মোদী আসার পরে বিগত 10 বছর আমরা যা দেখতেছি এটা মেনে নেওয়া যায় না। এই জন্য বাংলাদেশের সরকার, আপনি জানেন আমাদের যে প্রেস সেক্রেটারি ডক্টর, আমাদের ইউনিসের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব, তিনি কিন্তু বলেছেন ভারতে মুসলমানদের চরম নিরাপত্তাহীনতা চলতেছে, এটা মেনে নেওয়া যায় না, এটার আমরা প্রতিকার চাই, এবং অন্যান্য যারা মাইনরিটিস গ্রুপ আছে। এই জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ আমাদের উপলব্ধি হয়েছে এবং আমাদের সরকার প্রতিবাদ করার সাহস পাচ্ছে, কথা বলার সাহস পাচ্ছে ভারতের ভিতরে অভ্যন্তরের ব্যাপার নিয়ে। জি, আপনার কাছে আবার আসবো, আমরা শেষ করার আগে আরেকবার আপনার কাছে আসবো। গোলাম রব্বানী প্রশ্ন করবে, মুফতি মামুন হুসাইন হাবিবি এই প্রশ্নের জবাব দিবে। গোলাম রব্বানী ভাই, আপনার কাছে আজকে জানতে চাওয়া, জামাতের আমির বলেছেন লালমনিরহাটের জনসভায়, ভারত যদি বাংলাদেশ অশান্ত করে তাহলে ভারতকে অশান্ত করা হবে। এই কথাটা বলার সাহস যে উনি করলেন, এটা কতটুকু বাংলাদেশের জনগণ ওনার পাশে থাকবে বলে আপনি মনে করেন? জামাতের আমির যে কথাটা বলেছে, এই কথাটা কিন্তু আগে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস স্যারও বলেছিল, তারপরে আজকে জামাতের আমির কালকে বলেছে যে আসলে ভারত যে আমাদের চিরশত্রু, ভারত যে আমাদের কখনো ভালো চায় না, এটা বাংলার জনগণ কিন্তু এখন আগেই বুঝেছে, এখনো আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছে। জামাতের আমির যে কথাটা বলেছে সে সৎ সাহসে বলেছে। অনেকে আমাদের ক্ষমতা যাওয়ার জন্য আমরা যদি ভারতের বিরোধিতা করি, আমাদের আগামী যে সুন্দর চেয়ারটা ভারতের দালালি করা যাবে না, আমাদের ক্ষমতায় যাওয়া যাবে না, এই জন্য অনেক দল কিন্তু চামচামি করে, এগুলো সত্য কথা বলতে পারে না। জামাত ইসলামের আমির পবিত্র মানুষ, একদম ইমানদারানা আল্লাহ মানুষ, এই জন্য সৎ সাহস নিয়ে তিনি বলেছেন। আমরা যে মনে করি জামাত ইসলামের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা রয়ের নির্দেশে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কেন? তারা দেশপ্রেমিক, তারা মন্ত্রী ছিল 2 জন, 1 টাকা চুরি করে নাই জনগণের। বাংলাদেশের একমাত্র দল যারা মন্ত্রী ছিল তারা চুরি করে নাই, আপনি অন্য দলের ভেতরে পাবেন না। তারা একবার যদি চেয়ারটা পায়, চেয়ারটা তাদের বাপের চেয়ার মনে করে, জনগণকে গোলাম বানিয়ে রাখে, দেশের টাকা বিদেশে পাচার করে, বেগম পাড়া বানায়, অস্ট্রেলিয়া কানাডায় ঘর বানায়, বাংলাদেশের জনগণের খবর নাই। আর ভোটের সময় আসলে আমরা আপনাদের সেবা করব, আমাদের ভোট দিবেন, আমরা আপনাদের ভালো কাজ করব, এগুলো মানে তারা ভোটের সময় বলে, কিন্তু তারা মন্ত্রী এমপি হয়ে যায় তখন জনগণকে তারা গোলাম বানিয়ে রাখে। কিন্তু আমরা জামাত ইসলামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, জামাত ইসলামের মন্ত্রী ছিল, তারা কিন্তু চুরি করে নাই। পাবলিক তো এগুলো দেখবে ভাই, আমরা আমাদেরকে ভোট দিয়ে নেতা বানাই, কিন্তু আপনারা যদি ক্ষমতায় যাই যদি আমাদেরকে আবার গোলাম বানিয়ে রাখেন, তো আপনাদেরকে মন্ত্রী বানাবো কিসের জন্য? বাংলার জনগণ এটা কিন্তু বুঝতে শিখেছে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে ভারতের ব্যাপারে আপনি শর্টলি বলবেন এবার। হ্যাঁ, দ্বিতীয় আমাদের যে ভারতীয় আধিপত্যবাদ যে কথাটা উঠে আসছে, আমাদের কালকে আমি একটা চেঞ্জ টিভিতে ভিডিও দেখলাম যে বিএনপির আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে ফজলুর রহমান, উনি বলতেছেন যে যারা ভারতের আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন বলে, তারা রাজাকার, তারা আলবাদর, তারা পাকিস্তানের গোষ্ঠী। আমি এই কথা তাকে প্রশ্ন করতে চাই যে বিএনপি কি ভারতের দালাল ছিল আগে থেকেই? বিএনপির এই যে রয়ের ট্রেনিং প্রাপ্ত লোক ফজলুর রহমান, উনি বলতেছেন যে যারা বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ, ভারতের আগ্রাসন বলবে, তারা হচ্ছে রাজাকার। এই ধরনের লোকদেরকে বিএনপি থেকে বের করে দেওয়া উচিত আমি মনে করি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে মুফতি মামুন হুসাইন হাবিবি। আমি কোনো মন্তব্য করব না, দর্শকের কথার জবাবগুলা আপনি দিবেন। মাসুক ভাই, আপনাকে আবারও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এখানে ভাই নিজের কিছু মতামত তুলে ধরেছেন, প্রশ্ন আকারে কথা খুব বেশি বলেননি।
এখানে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন তার সাথে একত্রতা পোষণ করে আমি কিছু কথা বলি। দেখুন, বাংলাদেশকে পাকিস্তানের শত্রু এই কথাটা বিশেষ করে গত 16 বছর একবারে জিকির করা হয়েছে। আমাদের পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তান আমাদের শত্রু। পিনাকি দাদা গত কদিন আগে একটা প্রতিবেদন তৈরি করেছেন, মানে তার একটা বক্তব্য দিয়েছেন, একটা প্রতিবেদন এর মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন, যেটা এই মুহূর্তে আমার সামনে নেই। তো তৎকালীন বিশ্বের অর্থনৈতিক অবস্থা যা ছিল সেই সময়ের আলোকে পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের জন্য পশ্চিম পাকিস্তান যা করেছে এটার একটা পরিসংখ্যান তথ্য দিয়ে তিনি একটা রিপোর্ট তিনি উপস্থাপন করেছেন। তো সেখানে তিনি যেটা পেশ করেছেন, আমি ঠিক একুরেট মুখস্থ রাখিনি, বলতে পারবো না। মূল কথাটা এরকম, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা ধরুন রাষ্ট্রীয় আয় যেটা আসে রাষ্ট্রের, তখন পশ্চিম পাকিস্তান থেকে টোটাল রাষ্ট্রীয় যে আয় আসতো সেটা 60% যদি পশ্চিম পাকিস্তান থেকে আসতো, 40% আসতো পূর্ব পাকিস্তান থেকে, আনুপাতিক এরকম ছিল। অথচ কয়েক বছরের বাজেটের রিপোর্টটা তিনি তুলে ধরলেন যে প্রতি বছরই বাজেটটা ছিল এরকম 40%, 50%, এবং শেষে একটা বছরে তিনি বাজেট দিলেন 60% না জানি 60, মানে তারও বেশি পূর্ব পাকিস্তানের জন্য। কথাটা খেয়াল করুন, আমাদেরকে এটা গত 54 বছর ধরে আমাদের বাপ দাদাদেরকে মুখস্থ করানো হয়েছে, আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, অনলাইনে অফলাইনে খাতায় কলমে। পশ্চিমারা আমাদের উপর জুলুম করেছে, অথচ পিনাকি দাদা তুলে ধরলেন ওরা ট্যাক্স দিচ্ছে 60%, আর পূর্ব পাকিস্তানের জন্য বাজেট হলো 60%, ওদের জন্য বাজেট হলো 40%। তো পিনাকি দাদা কথাটা বললেন, পশ্চিম পাকিস্তানের তো আমাদের উপর জুলুম করে নাই, আমরা পূর্ব পাকিস্তানেরা পশ্চিম পাকিস্তানের উপর জুলুম করেছি। এইটা পিনাকি দাদা কিন্তু ফেলনা কথা বলেন না, এটা আমি তো শুনে অবাক হয়ে গেছি। এই রিপোর্ট এর আগে আমি আর শুনি নাই। আসল কথাটা ওইটা নয়, আসল কথা হলো আমাদের মেজর ইমরান ভাই যে কথাটা বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের দূরত্ব করতে পারলে আমাদের যে আগে যে ঐক্যটা ছিল, প্রথমত ভারত দেখেন আমাদের স্বাধীনতার আগে ভারতের মানে পূর্ববঙ্গের পূর্ব ভারতের লোকেরা এরা কিন্তু আমাদের স্বাধীনতার আগে স্বাধীনতা চাইছে। ওদেরকে ভারত স্বাধীন করে দিচ্ছে না, স্বাধীন হতে দিচ্ছে না, এদের অধিকার ভালোভাবে দিচ্ছে না, কিন্তু আরেক দেশকে স্বাধীন হওয়ার জন্য ভারত সহযোগিতা করে। এত দরদ কেন? আর ভারত জাতি হিসাবে এতটা, এটা ভারতের সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এদের ভারতীয়দের একটা বড় অংশ এরকম, তারা জাতি হিসাবে কৃপণ, তারা জাতি হিসাবে পরোপকারী না, তারা জাতি হিসাবে হিংসুটে। আমি ভারতের অনেকগুলা রাজ্যে সফর করেছি, আমি সফর করে অভিজ্ঞতা নিয়ে বলছি। আমি পৃথিবীর ছোট ছোট অনেকগুলা রাষ্ট্রে আমি ঘুরে এসেছি, আমি দেখেছি যে মানুষের প্রতি মানুষের দয়া, মমতা, আন্তরিকতা ভিন্ন রকম, কিন্তু এটার চিঠি ফোটাও আপনি ভারত গিয়ে পাবেন না। তো যেই ভারত তাদের 7 সিস্টারকে স্বাধীনভাবে চলতে বলতে অর্থনৈতিক সহযোগিতার দিক থেকে আগায় রাখতে রাজি না, স্বাধীনতা দিতে রাজি না, ওই ভারত আমাদের স্বাধীনতার জন্য এত জান প্রাণ দিবে, অস্ত্র দিবে, লোকবল দিবে, কারণটা কি? মূল টার্গেট পাকিস্তানকে ভাগ করে দিতে পারলেই আমার খবরদারির রাস্তাটা আরো একটু প্রশস্ত হলো। টার্গেট ওইটা, আমাদেরকে স্বাধীন করে দেওয়া তাদের টার্গেট না। আর এর পরেও কূটনৈতিক ভাবে পাকিস্তানিদের সাথে যদি দূরত্ব করা যায়, তাহলে দুই পাকিস্তান, এখন বর্তমান বাংলা, আগের পাকিস্তান, এই পাকিস্তান মিলে এই যে পরমাণু শক্তির দিক থেকে আগে গিয়ে যেতে পারবে না, একটা বিভাজন থেকেই যাবে। বাংলাদেশের মানুষ তাদের কানে কানে পৌঁছে দেওয়া হয়েছে পাকিস্তান আমাদের শত্রু। এর মাধ্যমে যদি এই দূরত্বটা রাখা যায় তাহলে এই মুসলিমরা আর ঐক্যবদ্ধ হতে পারবে না। অথচ আপনি অবাক হবে, গোটা দুনিয়াতে যেখানে যান, আমি খেয়াল করেছি, সৌদি আরব দেখেছি, তারপরে বাহরাইন দেখেছি, তারপরে পৃথিবীর আরো কিছু রাষ্ট্রে যেখানে যেখানে পাকিস্তান একাজ করে, মালয়েশিয়া দেখেছি, এই জায়গাগুলোতে যেটা দেখেছি, মানে বাঙালিদের যে কোনো কাজে সবার আগে পাকিস্তানে আগে আসে, অর্থাৎ ওরা মনে করে যে এরা আমাদের দেশ। অথচ পরিকল্পিত 54 বছর আমাদেরকে বোঝানো হয়েছে পাকিস্তানের শত্রু। কিন্তু আমি দেখতেছি যেই দেশেই যাই, মানে 2টা 4টা 5টা দেশের লোক যদি থাকে, আমাদেরও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা সেটাই করে। হ্যাঁ, পাকিস্তানিরা মনে করে আমাদের ভাই, মানুষের পাশে আগিয়ে থাকে। দর্শক, আপনারা টকশোর ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।